We'll start from optative sentence today. In the previous class, we have learned up to imperative sentence. So today we'll complete first optative and exclamatory. Then we'll go to the rules of passage narration because we have passage narration in class 8. So we'll have to give most importance on those rules. But before that, we'll complete optative and exclamatory sentence. Please, operative sentence is the easiest rule. Only one structure is enough for you. If you learn this, okay. Now we'll see the structure of operative sentence. যদি as a indirect speech যদি অপারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব, সাবজেক্ট বসাবো প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব বসবে উইশড অথবা প্রেড। উইশড বা প্রেড প্রার্থনা করা, অপারেটিভ সেন্টেন্স দ্বারা সাধারণত ইচ্ছা বা প্রার্থনা করা হয়। সো তোমার সেন্টেন্সের মুড অনুযায়ী তুমি উইশড বা প্রেড লিখবা, এরপরে দ্যাট লিখবা। উইশড বা প্রেডের পর অবজেক্ট লেখার দরকার নেই, সরাসরি দ্যাট লিখবা। এরপরে যাকে তুমি উইশ করছো বা প্রে করছো সেই সাবজেক্টটা লিখবে এখানে দ্যাটের পরে। তারপরে মাইট, মাইট সব সময় বসবে, মে মাইট হয়ে যাবে। অপারেটিভ সেন্টেন্সে মে থাকবে, এখানে মাইট থাকবে। ইভেন যদি অবজেক্টিভ সেন্টেন্সে মে না থাকে তারপরে তোমাকে একটা মাইট বসাতে হবে। তারপরে আমরা মেইন ভার্বের বেস ফর্ম বসাবো, কারণ মাইট হচ্ছে একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে সবসময় বেস ফর্ম বসে। এরপরে বাকি অংশ বসবে। যেমন দেখো, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি অনেকদিন বেঁচে থাকো। আমার জন্য প্রার্থনা করছেন, মে ইউ লিভ লং, তুমি অনেকদিন বেঁচে থাকো খোকা। তাহলে এটা কোন সেন্টেন্স আছে? অপারেটিভ সেন্টেন্স আছে। আমরা মাই মাদার লিখবো, তারপরে সেডের পরিবর্তে এখানে আমরা প্রেড লিখবো, যেহেতু মা প্রার্থনা করছেন প্রেড লিখবো। তারপর এখানে আর কিছু লেখার দরকার নাই, এরপর দ্যাট লিখবো স্ট্রাকচার অনুযায়ী। এরপরে আমরা সাবজেক্ট ইউ, ইউর পরিবর্তে কি হবে? ইউ তো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে এখন ফার্স্ট পারসনে রূপান্তর হবে। ফার্স্ট পারসনটা হচ্ছে মি, মিটা আই হয়ে বসবে। তারপরে মে মাইট হবে, তবে মে মাইট হয়ে সেটা সাবজেক্টের পরে বসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো। যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে থাকে, ইনডিরেক্ট করলে সাবজেক্টের পরে চলে যায়, ঠিক এখানেও মেটা কোথায় চলে যাবে? সাবজেক্টের পরে চলে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। এবার আমরা অ্যানসারটা দেখি। মাই মাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং। মাই মাদার প্রেড দ্যাট আই মাইট, মাইটের পরে বি কেন বসবে না? এভাবে মাইট লিভ লং, মাইট মেটা মাইট হলো, লিভ লিভ বসে যাবে। হ্যাঁ, মডেলস এর পরে বেস ফর্ম বসে যাবে এখানে। এটা আমরা প্যাসিভ করছি না, ঠিক আছে? বি বসবে সেটা প্যাসিভ করলে। উই আর নট ডুইং প্যাসিভ নাও মিস্টার ফুয়াদ। থ্যাংক ইউ ফর ইওর কোয়েশ্চন, ক্লিয়ার হয়ে গেল আশা করি, ঠিক আছে? বি আমরা বসাই, মডেলস এর পরে আমরা বি বসাই সেটা প্যাসিভ করতে গিয়ে, বাট নট ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। আশা করি সবাই রুলটা ক্লিয়ার। যেখানে মে মাইট হবে, অনেক সময় অপারেটিভ সেন্টেন্সে মে থাকে না। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ বাংলাদেশ, এরকম অনেক সময় কিন্তু মে থাকে না। তারপরে তোমার যদি অপারেটিভ সেন্টেন্স হয় তোমাকে সাবজেক্টের পরে মাইট বসাতেই হবে। ওকে, আমরা এবারে এক্সক্লেমেটরি সেন্টেন্স চলে যাব। এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনে দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, ঘৃণা, লজ্জা এরকম অনেক কিছু প্রকাশ পায়। আউটবাস্ট অফ ইমোশন, এক কথায় আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ। সেই আবেগটা দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, আনন্দের হতে পারে, ঘৃণারও হতে পারে। এটা দিয়ে আমরা দুইটা স্ট্রাকচার আছে, এটা দুইটা স্ট্রাকচার প্রায় কাছাকাছি, আমরা দুইটা স্ট্রাকচার হবে এখানে। আমরা প্রথমত স্ট্রাকচার 1, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইফ এক্সক্লেমেটরি সেন্টেন্স বিগিনস উইথ হোয়াট অর হাউ। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, অথবা হুররে, এলাস, ফাই, ব্রাভো, হাস, ও, আ এরকম বিভিন্ন ইন্টারজেকশন দিয়ে শুরু হয়। কিন্তু যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় তাহলে একটা স্ট্রাকচার হবে, একটু পার্থক্য, দুইটার প্রায় সেম, একটু পার্থক্য আছে, এজন্য আমি আলাদা করে দিয়েছি। হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব, প্রথমেই সাবজেক্ট বসাবো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তারপরে আমরা এক্সক্লেইমড বসাবো। কি বসাবো? পাস্ট টেন্স হলে এক্সক্লেইমড, প্রেজেন্ট টেন্স হলে এক্সক্লেইমড বসাবো। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অনেক ধরনের মুড আছে, অনেক ধরনের ভাব প্রকাশ পায়। সে ভাবের উপর ভিত্তি করে যদি আনন্দ বোঝায় তাহলে আমরা উজ্জয় লিখবো, যদি দুঃখ বোঝায় তাহলে আমরা উৎসর লিখবো অথবা ইন গ্রিপ লিখবো, লজ্জা বোঝালে উৎসেম লিখবো, হতাশা বোঝালে ইন ফ্রাস্ট্রেশন লিখবো, বিস্ময় বোঝালে ইন ওয়ান্ডার বা ইন সারপ্রাইজ লিখবো। এরপর দ্যাট, এছাড়াও আর অনেক হতে পারে, এটা শেষ নেই, কারণ তোমরা যখন প্র্যাকটিস করতে যাবে অসংখ্য ভাবে দেখতে পাবা। তারপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ বসবে। এই যে হোয়াট বা হাউ থাকবে, সে হোয়াট বা হাউ উঠে যাবে, এটা থাকবে না। এই হোয়াট বা হাউ কি হবে? উঠে যাবে, এটাকে উঠে দিতে হবে। তারপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এখন সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচটা বাক্যের শেষেও থাকতে পারে, কিন্তু সেটা তুলে প্রথমে নিয়ে আসতে হবে। তারপরে ভার্ব টেন্স অনুযায়ী বসবে।
এরপরে ভেরি বা গ্রেট বসবে। যেহেতু হোয়াট বা হাউ যুক্ত সেন্টেন্সকে আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব, এটা ন্যারেশন, এটা ইনডিরেক্ট স্পিচ করলে অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত কি বসে? ভেরি বা গ্রেট বসে। তবে ভেরি বা গ্রেট কোথায় বসাবো? অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, আর গ্রেট বসে নাউনের আগে, তারপরে বাকি অংশ বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি। হি সেড টু দ্য ম্যান, সে মানুষটিকে বলল, হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর, কি বোকা তুমি, কি বোকা তুমি, তাই না? তাহলে এখানে হি সাবজেক্ট প্রথম বসবে, তারপর সেডের পরিবর্তে কি বসবে? এক্সক্লেইমড। তারপরে তোমার মুড অনুযায়ী এখানে কি বোঝাচ্ছে? হোয়াট এ ফুল ইউ আর। স্যার কি ওয়ান্ডার বোঝাচ্ছে এখানে? আনন্দ বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে, হ্যাঁ, স্যার না ওয়ান্ডার হতাশা বোঝাচ্ছে, ওয়ান্ডার বোঝাচ্ছে, কি বোকা তুমি, বিস্ময় প্রকাশ পাচ্ছে। হি এক্সক্লেইমড ইন ফ্রাস্ট্রেশন, কি বোকা তুমি, তোমার বাবা তোমাকে বলছে তুমি এই অঙ্কটা তুমি ভুল করেছো, এখানে তো একটা মাইনাস দিলেই তুমি 10-এ 10 পেয়ে যেতা। তো তোমার বাবা যখন তোমাকে বলবে যে হোয়াট এ ফুল ইউ আর, তোমার বাবাকে বিস্ময় হয়ে বলবে না হতাশার সাথে বলবে? হতাশার সাথে বলবে, এরকম আর কি, জাস্ট একটা এক্সাম্পল। তো ইন ফ্রাস্ট্রেশন, হি এক্সক্লেইমড ইন ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, ইন ফ্রাস্ট্রেশন। তারপর আমাদের স্ট্রাকচার হচ্ছে দ্যাট, দেখো এই যে দ্যাট। এরপরে হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যানটা কোথায় পেলাম? হোয়াট এ ফুল ইউ আর, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, ইউটাকে এখানে দ্য ম্যান, সাবজেক্ট, ইউটাকে দ্য ম্যান, ইউ সেকেন্ড পারসন, তার মানে এখানে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। এই যে এখন ইউ লিখলে কি হবে? হবে না, কারণ আগে নাউন লিখতে হবে। যেহেতু আমরা হি এক্সক্লেইম ইন ফ্রাস্ট্রেশন, এখানে কোথায় আমরা দ্য ম্যানটা লিখি নেই, তার মানে এখানে ইউটা কি বসবে? দ্য ম্যান বসবে। কারণ ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এখানে অবজেক্টটা হচ্ছে দ্য ম্যান, তাহলে দ্য ম্যানটা এখানে বসবে। এরপর এম ইজে থাকলে কি হয়ে যায়? ওয়াজ ওয়ার হয়ে যায়। আর আছে এখানে ওয়াজ বসেছে, কারণ এখানে ম্যান সিঙ্গুলার। এরপরে এ গ্রেটফুল, গ্রেট কেন বসেছে? কারণ এখানে ফুলটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে, ফুল, হোয়াট এ গ্রেটফুল, এখানে ভেরি ফুল হবে না, গ্রেটফুল। এখানে একটা আমি নোট দিয়েছি, দেখো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হলে আমরা ভেরি লিখবো যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, আর যদি নাউন থাকে যখন আমরা গ্রেট বসাবো। এখানে ফুল নাউন হওয়ার কারণে এখানে গ্রেট বসেছে। আবার অনেক সময় ভার্বও আসে, সেক্ষেত্রে আমরা গ্রেটলি বসাবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রথম স্ট্রাকচারটা। আর হোয়াট বা হাউ থাকলে কি হবে? উঠে যাবে। আমরা হোয়াট বা হাউকে কি করব? উঠিয়ে দেব, উঠিয়ে দিব। হ্যাঁ। এরপর আরেকটা স্ট্রাকচার আছে, তাহলে আমরা এখন সেই স্ট্রাকচারে যাব। স্যার অপটেটিভের স্ট্রাকচারটা একবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, স্যার অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একবার দেখাবেন? you need okay, just 1 second. Okay, হ্যাঁ, now you can take the screenshot if you want, or anybody else. ইয়েস স্যার, হয়েছে। ডান, ওকে, এটা তো নেওয়া হয়েছে না? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এবার আসো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যদি ইফ এক্সক্লেমেটরি সেন্টেন্স বিগিনস উইথ এলাস, ফাই, হুরে, ব্রাভো, যদি এলাস, ফাই, হুরে, ব্রাভো, আরো অনেক আছে, এগুলো ইন্টারজেকশন বলা হয়। এরকম যদি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি করব? একই রকম, দেখো, সাবজেক্ট বসবে, তারপরে এক্সক্লেইমড বসবে, আনন্দ বুঝালে উজ্জয়, দুঃখ বুঝালে উৎসরো বা ইন গ্রিপ, লজ্জা বুঝালে উৎসেম, হতাশা বুঝালে ইন ফ্রাস্ট্রেশন, বিস্ময় বুঝালে ইন ওয়ান্ডার, তারপর দ্যাট বসবে। এরপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এরপরে ভার্ব, তারপর বাকি অংশ বসবে। এখানে কিন্তু একটা সেন্স দেখতে পেয়েছো, ভেরি বা গ্রেট বসবে না। যদি এলাস, ফাই, হুরে, ব্রাভো এরকম ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, তাহলে আর ইনডাইরেক্ট স্পিচে ভেরি বা গ্রেটলি বসবে না। তবে এই যে ইন্টারজেকশন গুলো কিন্তু উঠে যাবে, যে হুরে কিন্তু আর থাকবে না। হুরে, এলাস, ফাই, ব্রাভো এরকম যে ইন্টারজেকশন গুলো থাকবে, এগুলো কিন্তু উঠে যাবে। ওকে, এই অ্যান্সারটা কি হবে দেখি, করো তো সবাই, সবাই একটু খাতায় করো। আই সেড হুরে আই ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ, আমি খেলায় জিতেছি। মিস্টার তাসকিন খান, করো এটা, করো। আই সেড, সবাই একটু খাতায় করো, রাইট ডাউন, অর ইউ ক্যান রাইট ডাউন ইন দ্য চ্যাট বক্স। ফাই দ্বারা ঘৃণা প্রকাশ পেয়ে থাকে, ফাই ইউ আর এ লায়ার, চি চি তুমি মিথ্যাবাদী, বলি না আমরা? হ্যাঁ, বড়রা ছোটদের উপর অনেক সময় খেপে গেলে, চি তুমি এরকম একটা মিথ্যা কথা বলেছো, ফাই ইউ আর এ লায়ার, ফাই ইউ হ্যাভ told so a great lie, এরকম। হ্যাঁ, you can write down the answer in the chat box or in your CW copy, then you can tell me the answer. Follow the structure. The structure will guide you to the correct path. Sir, explain with joy that I did won the match.
I did won the match. I had won the match. আই ডিড হবে না তো, এখানে ওয়ান পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে না? Oh yes sir, had. Yes sir. হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। টেন্স হচ্ছে পরিবর্তনটা ঠিক perfect, রাখতে হবে। কে যেন মনে হয় কেউ যেন চ্যাট বক্সে লিখেছো শুভ্র। গুড, শুভ্র হয়েছে। আর তোমরা চ্যাট বক্সে অ্যানসার লিখতে পারো। চ্যাট বক্সে অ্যানসার লিখলে আমি দেখতে পাবো আর কি, একদম লাইভ ক্লাসের মতো। ফুয়াদ লিখেছো? হ্যাঁ স্যার হ্যাঁ লিখেছো, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে নাদিমুল, শুভ, শুভ তো চ্যাট বক্সে লিখবো অ্যান্সারটা। শুভ সিবিসে বসে দেখলে হবে। লিখেছস শুভ? বলো কি লিখেছো বলো। স্যার আমি স্যার লিখতে এসে একটু সমস্যা হচ্ছে স্যার। স্যার আমার কথাটা কেটে কেটে আসতেছে, আমি এমবি ইউজ করতেছি তো। স্যার এটা লিখি স্যার। স্যার আই এক্সক্লেম উইথ জয় দ্যাট হ্যাঁ, আই হ্যাড ওয়ান দ্য ম্যাচ। ভেরি গুড, ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। তাহলে আই এক্সক্লেমড উইথ জয় অথবা ইন জয় দ্যাট আমরা অ্যানসারটা দেখবো, কারণ হুররে দ্বারা আসলে জয় প্রকাশ পায়, আনন্দ প্রকাশ পায়। তাহলে সেটের পরিবর্তে এখানে এক্সক্লেমড বসলো, এরপর উইথ অথবা ইন জয়, তুমি এখানে ইন দিলেও হবে উইথ দিলেও হবে। তারপরে হচ্ছে দ্যাট বসলো, স্ট্রাকচার অনুযায়ী দেখো দ্যাট। এরপরে সাবজেক্ট অফ রিপোর্টিং ডিরেক্ট স্পিচ, এখানে আই, এখানেও আই, সাবজেক্ট এখানে আই আছে, এখানেও আই, আর অন্য কেউ নেই, তাহলে আই বসবে। আর ওয়ান হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এই জন্য আই হ্যাড ওয়ান হয়েছে, কারণ পাস্ট পারফেক্ট এসে সাবজেক্টের পরে হ্যাড বসে। আর ওয়ানে বি থ্রি ফ্রম ওয়ান, দ্য ম্যাচ শেষ। হ্যাঁ, সামি লিখেছে, থ্যাংক ইউ সামি। তাহলে আই এক্সক্লেমড উইথ অথবা এনজয় দ্যাট আই হ্যাড ওয়ান দ্য ম্যাচ। তো দেখো হুররা কিন্তু উঠে গিয়েছে, খেয়াল করতে হবে। তো আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবো, রুলস গুলো পড়বো, আশা করি আমাদের কাছে এগুলো একদম কম্প্রিহেন্সিভ হয়ে যাবে। আমরা এবারে প্যাসেজ অফ রুলস অফ প্যাসেজ নারেশন এবং অন্যান্য এক্সেপশনাল রুলস গুলো পড়বো, যেগুলো আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সো আমরা বাই দিস টাইম আমরা 5টা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা শিখে ফেলেছি, আমরা ক্লাসে শেষ করেছি। আশা করি তোমরাও বাসায় এগুলো খুব ভালো করে পড়বে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ভুলগুলো কন্টিনিউ থাকবে। আমরা প্যাসেজ নারেশন করবো কিন্তু আমরা টেন্স পরিবর্তন করতে ভুলে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ মিস্টার সাফিন আহমেদ। এরপর আমরা অ্যাডভার্বের পরিবর্তন করতে ভুলে যাব। সো আমাদের এই 5টা স্ট্রাকচারই হচ্ছে 5 প্রকার সেন্টেন্স, 5টা স্ট্রাকচার হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই আমার কথাটা গুরুত্বের সাথে নেবে। এরপরে রোল 412 নাইম। হ্যাঁ, থ্যাংক ইউ নাইম। Some exceptional rules of narration and rules of passage narration. Some যদিও লেখা আছে, as many as more than 34 rules আছে আমার এক স্লাইডে। আমরা চেষ্টা করব আজকে যতগুলো পড়ার পারবো বাইগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। প্রথম রুলটা ভেরি ইম্পর্টেন্ট রুল, প্রায় পরীক্ষায় আসে। গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং যদি এরকম থাকে, তাহলে আমরা যেভাবে স্ট্রাকচার চেঞ্জ করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে টেন্স অনুযায়ী উইশ অথবা উইশড বসবে। যদি ডিরেক্ট স্পিচে গুড মর্নিং বা গুড নুন বা গুড আফটারনুন বা গুড ইভিনিং থাকে, তাহলে আমরা সাবজেক্টের পরে কি লিখবো? উইশ বা উইশড লিখবো। উইশ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর উইশড হচ্ছে ফার্স্ট ফর্ম। এরপর অবজেক্ট, যাকে আমি উইশ করবো সে বসবে। তারপর যদি গুড মর্নিং থাকে গুড মর্নিং বসা দিব, গুড নুন থাকলে গুড নুন, গুড আফটারনুন থাকলে গুড আফটারনুন, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং, এভাবে লিখে দিতে পারবো। হি সেড টু মি গুড মর্নিং, সবাই করো এটা। হি সেড টু মি গুড মর্নিং, খাতায় করো। শুভ কি যেন বললো, নেট প্রবলেম হচ্ছে শুভ? ইয়েস স্যার। স্যার হয়েছে। কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, তোমার কথাটাও কেটে কেটে এখানে আসতেছে। হয়তোবা তুমি যেখানে আছো ওখানে নেট মনে হয় ব্যান্ডউইথ স্লো। স্যার বলবো? ইন্টারনেট নাই স্যার। স্যার এমবি তে হটস্পট শেয়ার করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ভেরি স্যার স্যাড। বলবো? হ্যাঁ বলো, এনিবডি ক্যান টেল মি দ্য He অ্যানসার। wished me good morning. হি উইশ মি হি গুড উইশড মর্নিং। মি গুড মর্নিং, এটা কিন্তু আরেকভাবে লেখা যাবে। হি উইশড গুড মর্নিং টু মি, এই মিটাকে শেষে নিয়ে যেতে পারবা, তবে সেই ক্ষেত্রে টু লাগবে, তবে এটা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা এই স্ট্রাকচারটাই ফলো করব। হি উইশড মি গুড মর্নিং। এবারে আসো আরেকটা দেখো, আই সেড টু মাই টিচার হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে করো, এটা করো, অথবা অরালি করতে পারো, স্যার বলবো? আমাকে বলতে পারো। স্যার Sir, I wish my teacher happy I happy wish my teacher's day. teacher happy teacher's day. এ হ্যাপি টিচার্স ডে, এই স্যার আসবে। আমি এটা বলতে নিছিলাম। যদি গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং থাকে তাহলে কিন্তু এ বসে না। এছাড়া যদি অন্য যেগুলো আছে, হ্যাপি ঈদ ডে, হ্যাপি টিচার্স ডে, হ্যাপি অ্যানিভার্সারি, এসব ক্ষেত্রে কিন্তু এই আসে। এবার আসো গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল।
তাহলে কি হবে? বিট বা বেইড। প্রেজেন্ট ফর্ম হলে বিট, পাস্ট ফর্ম হলে কি হবে? বেইড হবে। প্রথমে সাবজেক্ট Bait. বসবে, তারপরে প্রেজেন্ট ফর্ম হলে বিট, পাস্ট ফর্ম হলে বেইড, এরপর যাকে আমি বিদায় জানাবো সেই অবজেক্ট বসবে, তারপরে গুড বাই বা গুড নাইট, ফেয়ারওয়েল যা থাকবে সেটা বসে যাবে। হি সেড টু মি গুড বাই, কি হবে এটা? Sir, he wished me goodbye. He Hey, bade me goodbye. goodbye. he bade He me bade me goodbye. goodbye. He bade me He bade goodbye. me হ্যাঁ, he bade me, কারণ এখানে সেড পাস্ট ফর্মে রয়েছে, এজন্য এখানে বিড না বসে কি বসবে? বেইড বসবে। থ্যাংক ইউ, অনেক সময় শুধু থ্যাংক ইউ আসবে, থ্যাংক ইউ, আগে পড়ার কিছু নেই। অ্যান্সারটা কি হবে? ক্যান এনিবডি টেল মি? He thanked me. হি থ্যাঙ্কড মি অথবা আই থ্যাঙ্কড হিম। Sir, he thanked me. এটা প্যাসেজের উপর ডিপেন্ড করবে। এগুলো হচ্ছে রুলস অফ প্যাসেজ নারেশন। আমরা কিন্তু এখন প্যাসেজ নারেশন রুলস পড়া শুরু করে দিলাম। হি সেড টু মি থ্যাংক ইউ, যদি এখানে রিপোর্টিং ভার্ব আছে হি আর মি, তাহলে কি হবে অ্যান্সারটা? হি থ্যাঙ্কড, He thanked me. হি থ্যাঙ্কড মি। এখানে সেড ভার্বটা আর বসবে না, থ্যাঙ্কটাই ভার্ব হিসেবে বসে যাবে। আই সেড টু হিম কনগ্রাচুলেশনস, কি হবে অ্যান্সারটা? I congratulate him. Sir, I congratulated him. যেহেতু এখানে সেড ভার্বটা পাস্ট ফর্মে আছে, কনগ্রাচুলেশনসটা ভার্ব হয়ে পাস্ট ফর্ম বসবে। I congratulated him. him. I congratulated him. Thank you for your active participation. আশা করি যারা এখনো চুপচাপ আছি একটু ঘুম থেকে উঠবো আমরা। Pistic শোন না যা। হ্যাঁ, মিস্টার নাইম প্লিজ, if there is any Yes, sound sir. at your home, please keep yourself mute. সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা সিম্পল ফিউচার টেন্স বোঝালে, টেন্সের একটা গুরুত্বপূর্ণ ডেফিনিশন হচ্ছে অনেক সময় সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা সিম্পল ফিউচার টেন্স বোঝায়। ঠিক আছে, স্ট্রাকচারালি সিম্পল প্রেজেন্ট থাকবে কিন্তু অর্থটা হবে কিসের? সিম্পল ফিউচারের হবে। এই ক্ষেত্রে স্ট্রাকচারটা না দেখি আগে আমরা এক্সাম্পলটা দেখি। আই সেড টু হিম মাই এক্সাম বিগিনস টুমরো, আমি তাকে বললাম আমার পরীক্ষা আগামীকাল শুরু হবে। আগামীকাল শুরু Sir, I said to হবে। him that my exam would তাহলে begin. এখানে মাই এক্সাম বিগিনস টুমরো কোন টেন্সে আছে? এটা Sir, প্রেজেন্ট indefinite tense. ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু অর্থ দিচ্ছে কিসের? Sir, future. অর্থটা Sir, হচ্ছে future- ফিউচার ইনডিফিনিটের। তাহলে এখানে আমরা এই বিগিনটাকে এখন আমরা পাস্ট ফর্ম করতে পারবো না, আমাদেরকে ফিউচার ইন দ্য পাস্ট করতে হবে। ইকুইভ্যালেন্ট যাকে বলা হয় পাস্ট, আমাদের ফিউচার ইন দ্য পাস্ট Begin. করতে হবে। অর্থাৎ মূলত বাক্যটা ছিল মাই এক্সাম উইল বিগিন টুমরো। সো এরকম আধুনিক ইংলিশে এরকম উইল ব্যবহার না করে, ফিউচার ইনডিফিনিট ব্যবহার না করে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ফিউচার ইনডিফিনিটের অর্থ প্রকাশ করা যায়, এটাকে নিকটতম ভবিষ্যৎ বলা হয়। সো এরকম যখন প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা ফিউচার ইনডিফিনিটের অর্থ প্রকাশ করবে, তখন আমরা এই বিগিন এরকম এখানে যে ভার্ব থাকুক না কেন তার পাস্ট ফর্ম না করে আমরা তার আগে একটা উড বসাবো। এই যেখানে উইল ছিল মূলত আসলে সেই উইলটা এখন আমরা ধরে নিব, ধরে নিয়ে সেই উইলটাকে কি বানিয়ে দেব? উড বানিয়ে দিব। পাস্ট ফর্ম হবে তবে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হবে আর কি। তো এটা যে এটা আমরা কিভাবে বুঝবো যে এরকম প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিটের অর্থ দিবে? আমরা কিভাবে বুঝবো? শেষে কি থাকবে? Sir, যখন টুমরো থাকবে। tomorrow. হ্যাঁ, অথবা কনটেক্সট Sir, দেখে আমরা বুঝতে পারি, সিচুয়েশন দেখে, প্যাসেজের উপর অর্থের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি। তাহলে অ্যানসারটা কি হবে? আই টোল্ড হিম দ্যাট মাই এক্সাম উড বিগিন my দ্য ফলোইং exam ডে। would begin. উড বিগিন, দেখছো এখানে কিন্তু উইল নাই, তারপর আমরা উড বসিয়েছি। কেন বসিয়েছি? কারণ এটা ফিউচার ইনডিফিনিটের অর্থ দিচ্ছে, এই জন্য আমরা এখানে উইল ধরে নিয়েছি, মনে মনে ধরে নিয়ে সেই উইলটাকে উড বানিয়ে দিয়েছি। আর টুমরো দ্য ফলোইং ডে। ঠিক একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেমন দেখো মাই এক্সাম ইজ বিগিনিং টুমরো, আমার পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু অর্থটা দিচ্ছে কিসের? ফিউচার The future কন্টিনিউয়াস টেন্স। মূলত continuous. বাক্যটা এরকম ছিল উইল বি বিগিনিং, সেন্টেন্সটা কি ছিল? উইল বি বিগিনিং। সো এখানে আমরা এই ইজটাকে এখন আমরা উইল বি বিগিনিং ধরে উড বি বিগিনিং বানিয়ে দিব। শেষে কিন্তু এখানে টুমরো আছে। I told him that my exam would be beginning the following day. এক্ষেত্রে টুমরো থাকতে পারে, ভবিষ্যতের অ্যাডভার্বগুলো থাকতে পারে, অথবা আমরা কনটেক্সট অনুযায়ী প্যাসেজের অর্থের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো। এবার আসো অ্যানাদার ইম্পর্টেন্ট রুল। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হিসেবে ব্যবহৃত পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর পরিবর্তন হবে না। হি সেড when I was 10 I left village। এখানে when I was 10 এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ক্লজ কাকে বলে? যে ক্লজ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বের টেন্স থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে। Yes, যে পরিবর্তন। হ্যাঁ, যেমন ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর when দ্বারা এখানে
অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম গুলো when দিয়ে শুরু হয়, when দ্বারা এখানে সময় বোঝাচ্ছে, এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। দেখো যদি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, এটাকে সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়, যদি থাকে তাহলে আমরা এটা টেন্সের পরিবর্তন করব না। তবে পরবর্তী যে ক্লজটা থাকবে সেই ক্লজটা আমি পরিবর্তন করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই। যেমন অ্যানসারটা কি হবে? হি সেড দ্যাট when he was 10, দেখো এখানে ওয়াজ, এখানে ওয়াজ, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় নাই। এরপরে হি লেফট বলতে পারো, হ্যাড লেফট বলতে পারো। another important rule 7 নাম্বার, I wish it is time, it is high time এরপর আনরিয়েল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকবে। এটা পরীক্ষায় আসে। I wish it is time, it is high time এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা ওই টেন্সে বসে যাবে। তবে উইশ উইশড হয়ে যাবে, ইজ ওয়াজ হবে, ইজ ওয়াজ হয়ে যাবে। যেমন I said to him it is high time you changed your habit, কি হবে এটা অ্যানসারটা? দেখি বলো তো একজন। It was high time you changed. He said I said to I him told অথবা I him told him that that it is কি হবে? was হবে। it was high It time, was ইউটা সেকেন্ড was high পারসন time. মানে হি হয়ে যাবে এখন হি। চেঞ্জড দেখো এখানে Changed, পাস্ট he ইনডিফিনিট, changed. এখানে পাস্ট ইনডিফিনিট, মানে পরিবর্তন হয় নাই। Past infinite. আচ্ছা, এরপরে আসো would rather, sooner, had better, used to, এগুলো মডালস এর মতো কাজ করে, মডালস। এগুলোর পরে যে ভার্বটা আসবে সেই ভার্ব অপরিবর্তিত থাকবে। হি সেড আই উড রাদার গো, উত্তরটা কি হবে? হি সেড দ্যাট হি উড রাদার গো, উড এখানে উড়ে আছে। Go. ইফ আই ওয়ার ইউ দ্বারা অসম্ভব শর্ত বোঝালে রিপোর্টেড স্পিচ অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল দেখো, হি সেড ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ। ইফ আই ওয়ার এ বার্ড, ইজ ইট পসিবল? So সম্ভব। Is it possible to, No, to sir. be? Is it possible for you to be a magpie, to be a pigeon, No, sir. to be a falcon? No, sir. No, it's quite impossible. God has made us man to walk on the land, not to fly in the sky. Yes, we can fly. That we have to get into a plane then, but like By a aeroplane. bird. Yeah, he said, if I were a bird, I would fly to you. এটা অসম্ভব বোঝাচ্ছে, সো এটা টেন্সের পরিবর্তন হবে না। He said that if he were a bird, এটাকে ফার্স্ট সাবজাংটিভে বলা হয়, হি উড ফ্লাই টু মি। আবার অনেক সময় ইফ আই ওয়ার দ্বারা অ্যাডভাইস বুঝিয়ে থাকে। একটা এক্সাম্পল দেখো, হি সেড টু মি ইফ আই ওয়ার ইউ আই শুড ওয়েট, যদি আমি তোমার জায়গায় হতাম, তোমার মতো হতাম, তাহলে আমি অপেক্ষা করতাম। মূলত সে এখানে ইফ আই ওয়ার ইউ দ্বারা সে আমাকে অ্যাডভাইস দিচ্ছে, সরাসরি ডাইরেক্ট অ্যাডভাইস না দিয়ে। এই ক্ষেত্রে সেটার পরিবর্তে অ্যাডভাইসড বসবে, হি অ্যাডভাইসড মি টু ওয়েট, আর বাকি ইফ আই আর ইউ আই শুড সব উঠে যাবে। অতীতকালে একাধিক ভার্বের কাজ একই সময় সংঘটিত হলে এবং ওই ভার্বগুলো পাস্ট টেন্সে থাকলে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না। খেয়াল করো, একাধিক ভার্ব থাকতে হবে এবং সেগুলো একই সময় সংঘটিত হতে হবে। এক্সাম্পল দেখো, আই সেড আই প্লেড, স্যাং অ্যান্ড ড্যান্সড, হয় না? বেশি খুশি হয়ে গেলে আমি খেলছিলাম, গান করছিলাম, নাচতেছিলাম, একসাথে তিনটা কাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। প্লেড পাস্ট ইনডিফিনিট, স্যাংও পাস্ট ইনডিফিনিট, ড্যান্সডও পাস্ট ইনডিফিনিট। এখন এগুলো যে টেন্সে আছে ওই টেন্সে বসে যাবে। আই সেড দ্যাট আই প্লেড, স্যাং অ্যান্ড ড্যান্সড। স্ক্রিনশট যারা নিতে চাও নিয়ে নিতে পারো। এরপরে আসো, ভেরি ইম্পর্টেন্ট রুল ফর ইউর প্যাসেজ নারেশন, রিপোর্টিং ভার্ব বাক্যে যেখানে থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময় বাক্যের শুরুতে বসবে। রিপোর্টিং ভার্ব প্রথমে, মধ্যখানে, শেষে বসতে পারে বা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বকে একদম প্রথমে নিয়ে আসবো। ইউ আর লেট, টম হুইসপার্ড। এই টম হুইসপার্ড এই অংশটাকে আমরা এখন কোথায় নিয়ে আসবো? স্যার আজকে অনেক অ্যাবসেন্ট। হ্যাঁ, আজকে আমি দেখতে পাচ্ছি 30 জনের মতো মনে হয় ক্লাস করছে। অ্যাবসেন্ট লিস্টটা অনেক বড় হয়ে যাবে। আগের পেজটা লাগবে? কি যেন বললো? ইউ আর লেট, টম হুইসপার্ড। অ্যানসারটা কি হবে? টম হুইসপার্ড দ্যাট দে ওয়ার লেট। এখানে আছে টম হুইসপার্ড শেষে, কোথায় চলে আসলো এখন? প্রথমে চলে আসলো। এরকম মধ্যখানে থাকতে পারে, আমরা প্রথমে নিয়ে আসবো। স্যার আগের পেজটা একটু দেখাবেন? ও, আগের পেজটা লাগবে। হ্যাঁ, কে যেন বলছো? নাদিমুন। স্যার ইউটিউব থেকে তো স্ক্রিনশট নেওয়া যায়। হ্যাঁ, এবার নিয়ে নাও। তোমরা এখনো অনেকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে ফেলবা চ্যানেলটা।
স্যার চ্যানেলটার নাম আবার বলবেন? পড়ে আছে। হ্যাঁ, AM ইংলিশ মেথড, AM ইংলিশ মেথড। স্যার তো লিংক দেয় গ্রুপে। হ্যাঁ, আর আমি তো গ্রুপে লিংক দিয়ে দিই, তারপর লিখে দিচ্ছি। তো ইউটিউবে ভিডিও AM করার অনেক সুবিধা হয়েছে, পরে আবার দেখা যায় ক্লাসের ভিডিওগুলো যে কেমনে করাইছিলেন স্যার। হ্যাঁ, পরে দেখে নিবা, অনেকেই দেখে, আমি দেখি অনেকে ক্লাসটা দেখে, এটা ইটস ভেরি গুড। এটা লিখে তুমি ইউটিউবে সার্চ দিলে চলে আসবে, কারণ এই নামে আর Yes, sir. এই নামে আর কোনো চ্যানেল নাই। আচ্ছা, রিপোর্টিং ভার বাক্যে যেখানেই থাকুক না কেন, এটা তো পড়লাম মাত্র। এরপরে আসো আমরা পরের রুল, ইউজেস অফ মাস্ট। মাস্টের ব্যবহার আমরা শিখবো, ভেরি রিলেভেন্ট এন্ড পার্টিনেন্ট রুল, বাট ভেরি কম্প্রিহেন্সিভলি আমি এখানে দিয়েছি অ্যাকর্ডিং টু থমসন মার্টিনেট, একজন বিখ্যাত ইংলিশ গ্রামাটেরিয়ান। তিনটা ব্যবহার রয়েছে, দেয়ার আর 3 ইউজেস অফ মাস্ট। মাস্টের তিনটা ব্যবহার রয়েছে। এক নম্বর, মাস্ট সাধারণত কথা বলার সাথে সাথেই কাজটি হয়ে থাকলে বুঝালে হ্যাড টু তে রূপান্তরিত হবে। তুমি কোনো কথা বলার সাথে সাথে করে ফেললা, এরকম বুঝালেই মাস্ট কি হবে, হ্যাড টু হয়ে যাবে। যেমন দেখো, রাহি সেড আই মাস্ট ওয়াশ মাই হ্যান্ডস, মানে খাওয়ার পূর্বে সে বলতেছে আই মাস্ট ওয়াশ মাই হ্যান্ডস, অবশ্যই আমি আমার হাত ধোবো। তো এই কথা বলে কি সে কয়েক ঘন্টা ওয়েট করবে? করবে স্যার না। আমি তোমাদেরকে বলছি রুলগুলো লেখো, তোমরা বলবা ইউ মাস্ট রাইট দ্য রুলস, অথবা তোমরা বলতেছো, তুমি একজন বলতেছো শুভ্র বা সাফিন যখন বলতেছো আই মাস্ট রাইট দ্য রুলস, তো এই মাস্ট যখন তুমি রুলস গুলো এই কথাটা বলার সাথে সাথে তুমি লিখে ফেলছো, তাই না? তার মানে তুমি মাস্টের পরিবর্তে হ্যাড টু বসা দিবে। যে কোনো, আই মাস্ট ক্লিন দ্য ফ্লোর, হ্যাড টু হবে। আই মাস্ট ক্লিন মাই ক্লোথস, হ্যাড টু হয়ে যাবে। অর্থাৎ যে কথাটা তুমি মাস্ট বলার সাথে সাথে কাজটা করে ফেলবা। এটা থমসন মার্টিনেট, একজন বিখ্যাত ইংলিশ গ্রামারিয়ান, তিনি চমৎকারভাবে কথাটাই বলেছেন যে মাস্ট হ্যাড টু হবে তখনই যখন আমরা মাস্টটা বলে আমরা কাজটা করে ফেলছি। আই মাস্ট টেক বাথ, তুমি এই কথাটা বলে তুমি গোসল করতে চলে গিয়েছো, তাহলে সেই মাস্টটা কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে। তাহলে রাহি সেড দ্যাট শি হ্যাড টু ওয়াশ হার হ্যান্ডস, কারণ মাস্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, একই অর্থে হ্যাড টু পাস্ট টেন্স। এবার আসো, মাস্ট যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট আই বা উই হলে এবং ভবিষ্যতের কোনো কাজকে নির্দেশ করলে বা অনিশ্চয়তা বোঝালে, তাহলে মাস্ট এর পরিবর্তে উড হ্যাভ টু বসবে। যদি তুমি কাজটা তাৎক্ষণিকভাবে না করো, ভবিষ্যতে করবা বা ভবিষ্যতে সেটা নাও হতে পারে, এরকম অনিশ্চয়তা বোঝায়, তাহলে সে মাস্ট কি হয়ে যাবে, উড হ্যাভ টু হবে। হি সেড ইফ দ্য ফ্লাড গেটস ওয়ার্স উই মাস্ট লিভ দ্য হাউস, সে বলেছিল যদি বন্যার অবস্থা খারাপ হয় অবশ্যই আমরা বাড়িটি ছেড়ে দিব। এখন ছাড়বে? এখন ত্যাগ করবে না, যখন বন্যার অবস্থা খারাপ হবে। তাহলে এখানে সে বন্যার অবস্থা খারাপ না হতে পারে, এটা আনসার্টেনিটি বোঝাচ্ছে। তাহলে এরকম যদি ভবিষ্যতের কোনো অনিশ্চিত কাজকে বোঝায়, তাহলে সেই মাস্ট কি হবে, উড হ্যাভ টু হবে। হি সেড দ্যাট ইফ দ্য ফ্লাড গট ওয়ার্স দে উড হ্যাভ টু লিভ দ্য হাউস, এখানে মাস্টের পরিবর্তে কি বসেছে, উড হ্যাভ টু বসেছে। আবার যদি মাস্ট দ্বারা বাধ্যবাধকতা, মানে তোমাকে ফোর্স করা হচ্ছে, কারো ইচ্ছা চাপিয়ে দেওয়া হচ্ছে, ইচ্ছা বা তোমার নিজের ইচ্ছে প্রকাশ পাচ্ছে, বা কেউ তোমাকে আদেশ করছেন, টিচার বা মা বাবা, বা নিষেধ করছেন, সেক্ষেত্রে মাস্টের পরিবর্তন হবে না। হি সেড টু মি উই মাস্ট অ্যাবাইড বাই দ্য অর্ডারস অফ আল্লাহ, অবশ্যই আমরা আল্লাহর আদেশ মেনে চলবো। তাহলে আমরা আল্লাহর আদেশকে কি আমরা ডিসঅবে করতে পারবো? পারবো না। এজন্য এখানে মাস্ট কি হবে, মাস্টই বসেছে। হি টোল্ড মি দ্যাট উই মাস্ট অ্যাবাইড বাই দ্য অর্ডারস অফ আল্লাহ, এরকম যদি বাধ্যবাধকতা বোঝায়, তোমার নিজের স্ট্রং ইচ্ছা প্রকাশ পায়, কেউ তোমাকে আদেশ করে মাস্ট দ্বারা বা নিষেধ করে, সেই মাস্টই থাকবে। সো ডিয়ার লার্নার্স, টুডে আপ টু দিস I hope you understood the class very well, and watch the class again if you need from the YouTube channel, and write down the rules in your CW copy and practice them at your home. Then you will be expert in